দুটো প্রশ্ন একটু জবাব দিতে চাই। মব বলা হচ্ছে, আমি আসলে সাম্প্রতিক সময়ে অনেক মব দেখছি, তাও না। তার আগে শেখ হাসিনাকে সরিয়ে আমরা মানে ফ্যাসিবাদ সরাতে চেয়েছি বলছি, আমরা কেউ কেউ চেয়েছি। আর শেষ পর্যন্ত শেখ হাসিনা আসলে ফ্যাসিস্ট ছিলেন, উনি একটা আটার মাফিয়া ছিলেন। যাই হোক, বিতর্কে ঢুকছি না। আমরা আসলে শেখ হাসিনাকে সরিয়ে, তার ফ্যাসিবাদ যদি থেকেও থাকে সেটা সরিয়ে আমরা অনেকে আমাদের ফ্যাসিবাদ স্থাপন করতে চেয়েছি। আমরা মুখে গণতন্ত্রের কথা বলি, এত না ফাইট করাটা সহজ হয়, মানুষকে স্বপ্ন দেখানো সহজ হয়, রাস্তায় নামানো সহজ হয়, কিন্তু আমার ভেতরে আসলে আমি আদতে একজন ফ্যাসিস্ট। আমার ওই পত্রিকা ভালো লাগে না, তাই আমি ওটা জ্বালিয়ে দিতে হবে, ওটা বন্ধ করে দিতে হবে, ওর মালিকদেরকে গ্রেফতার করতে হবে, সম্পাদককে গ্রেফতার করতে হবে, এগুলো বলছি। এগুলো সব ফ্যাসিবাদী চিন্তাধারা। গণতন্ত্র হলে কথা ছিল, যেটা উসমান হাদি বলেছেন, তিনি প্রথম আলো পছন্দ করতেন না খুব একটা, কিন্তু তার সামনে যখন গরু জবাই করে জিয়াফত হচ্ছে সেটার প্রতিবাদ করার একটা ক্লিপ আছে, যে দরকার 10টা প্রথম আলো বানাও পারলে। আপনি যখন পারেন না, তখন যখন ওই গায়ের জোরে কাজটা করেন, এটা ফ্যাসিবাদ। আচ্ছা, এটা একটা অন্যরকম ফ্যাসিবাদ এসে হাজির হচ্ছে আমাদের এখানে। ফ্যাসিবাদ তো নানান কিছুর উপর ভিত্তি করে হয়, জাতি, ধর্ম, নানান কিছু। আওয়ামী লীগের বয়ান একটা ছিল, এখন ডিফারেন্ট একটা বয়ান নিয়ে সামনে আসা হচ্ছে। মব নিয়ে আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আচ্ছা, ডেইলি স্টার, প্রথম আলো, সেখানে মব হয়েছিল, আমি ডিসএগ্রি করি, আমি এটা মব মনে করি না। আপনি মবের ডেফিনেশন পড়লেই দেখবেন, মব আসলে একটা স্পন্টেনিয়াস, আনকন্ট্রোলড, ইনডিসিপ্লিনড মানুষ। উদাহরণ দিই, রাস্তায় হঠাৎ করে, মানে বাংলাদেশ কীরকম একটা অসভ্যতা করা সম্ভব, বর্বরতা করা সম্ভব, যে কোনো একজন মানুষকে আপনি তাড়াতে শুরু করুন এবং বলতে শুরু করুন পকেট মার বা ধরো ধরো একটা বলুন, এই যে হঠাৎ করে মানুষ দাঁড়িয়ে গেল, পেটানো শুরু করলো, এটা মব। কারণ এখানে কেউ তাকে প্ল্যান করে আনেনি, পেটাতেও কেউ বলেনি, ও ওর মতো করে পেটাচ্ছে, ইভেন মেরেই ফেলতে পারে। এটাই হচ্ছে মব, স্পন্টেনিয়াস। প্রথম আলো, ডেইলি স্টারে এটা কি স্পন্টেনিয়াস কিছু ছিল? আমি মনে করি না। এটা একেবারে প্ল্যান্ড একটা জিনিস ছিল। হয়তো সামনে কোনো ব্যানার ছিল না, বাট ইট ওয়াজ প্ল্যান্ড। ওরা যাবে, উসমান হাদি তো হঠাৎ করে মারা যান নাই, ওখান থেকে যাবে, মিছিল আনা হবে, মিছিল আসছে, এটা প্রথম আলো খবর পেয়েছে। তো মব হলে এগুলো হয় না, তারা সাহায্য চেয়েছিল, সাহায্য হয় নাই। এবং আমি যোগ করতে চাই, এবং যেভাবে পুলিশ নিষ্ক্রিয় ছিল, সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল, যোগ করতে চাই আমাদের খুবই প্রিয় মানুষ জনাব নুরুল কবির 2.5 ঘন্টা ধরে ডেইলি স্টারের যে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধারের চেষ্টা করেছেন। তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, হয় পুরো সরকার, না হয় একটা অংশ এই ঘটনা ঘটতে দিতে চেয়েছে। তো তার মানে দেখেন, একদম সুনির্দিষ্ট পরিকল্পনা, লোক আসবে, ভাঙচুর করবে। হ্যাঁ, এসব যখন করেন কিছু মানুষ সাথে যোগ হয়, কিন্তু মূল পরিকল্পনা করা হয়েছে। এবং আগুন নেভানো বা এটাকে ঠেকানোর জন্য সেনাবাহিনী, পুলিশ কাজ করবে না, ফায়ার সার্ভিস আসতে পারে নাই, আসতে দেওয়া হয় নাই। তাহলে এটা মব কি? আমার কাছে এটা মব মনে হয় না। মবের সংজ্ঞা এটা পড়ে, একেবারে একটা পরিকল্পিত, ওইটাও পরিকল্পিত, প্রত্যেকটাই আসলে। কারণ ছায়ানটের 4টা প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ভেঙে ফেলতে হবে, ধ্বংস করতে হবে বলে ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ পোস্টেড নেতারা বক্তব্য দিয়েছেন। এটা নাকি তাদের স্লিপ অফ টাং, আই ডোন্ট নো, তর্কে যাচ্ছি না। সুতরাং এগুলো পরিকল্পনা যে হচ্ছে তা জানি, তার চাইতেও জরুরি কথা, এই 4টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সমাজে জনাব নাহিদ ইসলাম কিন্তু একটা কথা বলেছেন, উইচ ইজ ইম্পর্টেন্ট, যে সমাজে সম্মতি উৎপাদনের চেষ্টা হয়েছে। এই 4টা প্রতিষ্ঠান সম্পর্কে ক্রমাগত মানে খুবই ইনফ্লুয়েন্সাররা এগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন, এগুলোর বিরুদ্ধে মানুষ যাতে ঘৃণা উগরে দেয় সেই চেষ্টা করেছেন। তাতে আমি বলবো যে একেবারে পরিকল্পিতভাবে ধাপে 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 এই জায়গায় এটাকে নিয়ে আসা হয়েছে। এবং এমন একজন মানুষের মৃত্যুকে ব্যবহার করেছেন, যে মানুষের সাথে রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে আপনার, আমার আছে, কিন্তু যিনি কালচারাল ফাইট কালচার দিয়ে করতে চেয়েছেন। খেয়াল করুন, তিনি যখন বলছেন যে 10টা প্রথম আলো বানান, বা কালচার নিয়ে যেহেতু তার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ছিল, তিনি মুসলিম কালচারাল আইডেন্টিটিতে বিশ্বাস করতেন, আমি ওনাকে যদ্দূর শুনেছি, সেই জন্য দেখবেন তিনি ইনকিলাব কালচারাল সেন্টার বানিয়েছেন। ওটার মধ্যে লাইব্রেরি ছিল, পাঠচক্র হতো, নানান কিছু। উনি ওনার মতো করে চেষ্টা করে, উনি যদি মনে করেন ছায়ানট, উদীচী যে কালচারাল আইডেন্টিটি তৈরি করছে, এটা যদি সঠিক মনে না করেন, আগুন জ্বালানো বা ভাঙো না, তুমি যেটা পছন্দ করো তুমি সেটা করো, সেটাকে স্প্রেড করার চেষ্টা করো, এটাই গণতন্ত্র ছিল। আচ্ছা ভাই, আমি জানি না, মানে এটা আমি জাস্ট জানার জন্য একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, হাদির মারার মৃত্যুর খবর যখন আসলে ঘোষণা হলো, এরপর আমরা দায়িত্বশীল এনসিপির কিছু নেতৃস্থানীয় ব্যক্তিকে আমরা দেখেছি ওই সময়টাতে, যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, তাদের কিছু পোস্ট, কন্টিনিউয়াস কিছু পোস্ট ছিল, যেমন সার্জিস আলম লিখেছেন যে বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। ওই সময়ের ঘটনা এগুলো। তার আখতারের আমরা বেশ কিছু পোস্ট দেখেছি, সেখানে কোথাও লেখা ছিল যে রক্তের বদলা, নাসিরউদ্দিন পাটোয়ারি, রক্তের বদলা চাই, উই আর হাদি, এরকম কন্টিনিউয়াস কিছু পোস্ট ছিল। যদিও তারা মবটাকে তারা অস্বীকার করছে, বা আমরা আসলে মবের সাথে নাই, বা আমরা আগে যেটা করেছি আসলে সেই জন্য তারা কাইন্ড অফ দুঃখিতই এখন, কিন্তু এটা কি আবার মানে
এটা কি আসলে এটা কোনোভাবে মানে ওই সময় আমি যেটা মনে করি ওটা শুধু না, ইভেন নাসিরুদ্দিন পাটোয়ারি রেভলিউশন লিখে একটা স্ট্যাটাস রেভলিউশন লেখা দিয়েছেন। ছিল? আমাদের সাইফ মুস্তাফিজ একজন আছেন, টকশো করেন, প্রচুর পরিচিত মুখ, তিনিও ইনফ্যাক্ট এই বিপ্লব সুযোগ এসছে, শেষ করতে হবে। প্রভাব ফেলে কিনা এটা? ফলে নিশ্চয়ই ফেলে, কারণ বিপ্লব করে ফেলতে হবে যখন আপনি বলেন, তখন এক ধরনের আলাপ আছে যে বিপ্লবের মধ্যে নানান বিশৃঙ্খলা ঘটে, এটা ভুলো না। কিন্তু প্রথম দিন থেকে এই আলাপটা ছিল এটা বিপ্লব নাকি গণ অভ্যুত্থান। আমরা সিরিয়াসলি ফাইট করেছি প্রথম থেকে তাত্ত্বিকভাবে যে না, এটা গণ অভ্যুত্থান ছিল। কারণ বিপ্লব সমস্যাটা কোন জায়গায়, কেন এগুলো ঘটলো, এটা একটু মেলানো যাবে এই বিপ্লবের সাথে। 5 আগস্ট পরবর্তী সময় একটা গ্রুপ, এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল আছেন, তার সাথে কানেক্টেড মানুষজন যারা সরকারের ভেতরে আছে, যে ডক্টর নুরুল কবির যে বলছেন সরকারের একটা অংশ আছে, সরকারের বাইরে থাকা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছে, দেশের বাইরে থাকা ইনফ্লুয়েন্সার আছে, সবাই মিলে এটাকে বিপ্লব বলার চেষ্টা করেছেন। বিপ্লব বলার উদ্দেশ্যটা এর মধ্যে যে একটা মারাত্মক ষড়যন্ত্র আছে, এটা অনেকে শুরুতে ধরতে পারেননি। এর যেহেতু বিপ্লব, একটা বিপ্লবী সরকার হবে। খেয়াল করবেন ওই পাবলিক ইন্টেলেকচুয়াল ডক্টর ইউনূসের প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়ার বিরুদ্ধে কথা বলেছেন শপথ নিতে হবে শহীদ মিনারে, ওরা একজন শহীদের বাবা বা মায়ের হাতে রেখে সংবিধান বাতিল করে দিতে হবে, তারপর ডিক্রির মাধ্যমে দেশ চলবে, আস্তে আস্তে সংবিধান লেখার জন্য তারও আগে ওই যে গণপরিষদ নির্বাচন হবে, তারপর সংবিধান লেখা হবে, তারপর দেশের নির্বাচন হবে। তো দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের পাওয়ার গ্র্যাব করার একটা প্ল্যান ছিল, সেটা আসলে হতে পারেনি। এবং এটা যাদের যাদের কারণে হতে পারেনি, উপদেষ্টাদের মধ্যে যিনি এটার কারণে এটা বাধা হয়ে দাঁড়িয়েছেন, আরেকজনের নাম বলবোই যদি, সেনা প্রধান, তাকে তারা মনে করেন যে তিনি এটা হতে দেন নাই। তো যারা যারা ব্যারিয়ার, যারা এটার বিরুদ্ধে কথা বলেছেন, তারা প্রত্যেকে শত্রুতে পরিণত হয়েছেন। ডেইলি স্টার প্রথম আলো আসলে বাংলাদেশের সাংবিধানিক প্রসেসে গিয়ে একটা নির্বাচনের দিকে যাক, এটাই তাদের লক্ষ্য ছিল। এখানে একটা কথা খুব জরুরি, আমি ডেইলি স্টার প্রথম আলোকে নিয়ে যখন এগুলো বলছি, আমি কিন্তু এটা মিন করছি না ডেইলি স্টার প্রথম আলো কোনোদিন ভুল করে নাই, এটা একেবারেই বলার চেষ্টা করছি না। বাংলাদেশের মতো দেশে থেকে একটা প্রতিষ্ঠান ভুল করবেন, এটা হতেই পারে না। তাদের সম্পাদকীয় নীতির ভিন্নতা তো আছেই, ভুলও আছে। আমাদের সমস্যাটা হচ্ছে ইভেন হাদির মৃত্যুর কোনো একটা নিউজ এই পত্রিকা কতটুকু দিয়েছে এই প্রশ্ন আলোচনা করতে পারে, কিন্তু এটার জন্য ঘৃণা ছড়াতে পারে না। এটা এডিটোরিয়াল পলিসি, আমি কোন নিউজটাকে কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আছে, ভুলও আছে, কিন্তু তার রিয়াকশন হিসাবে এই ঘৃণা উৎপাদন এবং এই ধরনের পদক্ষেপ নেওয়া কোনো কারণে। আমি শরীফ ভাইয়ের কাছ থেকে আসতে, শরীফ ভাই একই বিষয় নিয়ে যদি একটু কথা বলি। নাহিদ ইসলাম বেশ কিছু তিনটি পয়েন্টের কথা তিনি বলেছেন। তিনি বলছেন যে এই ঘটনাগুলোর মধ্যে এনসিপির স্লোগানকে ব্যবহার করা হয়েছে। তারা বলেছেন যে সরকারের ভেতরে কারো কারো সংশ্লিষ্ট আছে, এই কথা তিনি বলেছেন, এবং সমাজে এর পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে, যেমন জাহিদ ভাই বলছিলেন। এবং এখানে তিনি উল্লেখ করেছেন যে রাজনৈতিক ব্যাকআপও আছে। সবাই তো অস্বীকার করছে, সরকার অস্বীকার করছে, জামাত বলছে যে এটা আমাদের কেউ নয়, এনসিপি তাদেরকে ধারণ করছে না, তাহলে রাজনৈতিক ব্যাকআপটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রোগ্রামটার শিরোনাম করেছেন অনেক প্রশ্ন, সম্ভবত প্রশ্ন অনেক, উত্তর আপনি অজানা, কিন্তু আমার কাছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানা আছে। জি বলবেন। আমি জানি আপনি যে প্রশ্নগুলো জানতে চান, দর্শক যেটা জানতে চায়, সেই প্রশ্নের উত্তর আমি জানি। ভারতে বাবরি মসজিদ যখন ভাঙা হয়, তারপরে পুরো ভারত জুড়ে একটা তীব্র দাঙ্গা শুরু হয়ে যায় এবং প্রায় 200-250 শহরে আগুন জ্বালিয়ে একেবারে তছনছ করে ফেলা হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গায় একটা বাড়িতে একটা ঢিল পড়ে নেই তখন। তো এই ঘটনার পর ভারতের এনডিটিভি, জ্যোতি বসু তখন পশ্চিমবঙ্গের বামরা ক্ষমতায়, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তাকে জিজ্ঞেস করলো যে সারা ভারতে আগুন জ্বললো, আপনার এখানে একটা ঢিল পড়লো না কেন? জ্যোতি বসুর উত্তর ছিল যে আমার সরকার এখানে দাঙ্গা চায়নি, সেই কারণে দাঙ্গা হয়নি। তাহলে অন্য রাজ্যগুলোতে, হ্যাঁ সেই রাজ্যগুলোতে যারা ক্ষমতায় তারা দাঙ্গা চেয়েছে, সুতরাং দাঙ্গা হয়েছে। আমি তার ওই বক্তব্যটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসছি, কাট পেস্ট করে যুক্ত করে দিচ্ছি। সরকার এই ঘটনাগুলো চেয়েছে, এবং সরকার যে চেয়েছে ক্রমশই নাহিদ ইসলাম তো এই সরকারের সঙ্গে, তার কলিগরা তো এখনো সরকারে আছে। এই সরকারের ভেতরে কাদের ভাবনা কি নাহিদ ইসলাম আমরা জানি না, কিন্তু নাহিদ ইসলাম জানে, দীর্ঘদিন তাদের সঙ্গে একসাথে কাজ করেছে। সুতরাং সরকারের মধ্যে একাধিক যে পার্ট আছে, এটি আমাদের থেকে নাহিদ ইসলামের কাছে সেটি বলেছে। অর্থাৎ নাহিদ ইসলামের কাছে প্রত্যেককে তার এই যাদের সাথে দীর্ঘদিন প্রায় 1 বছর কাজ করেছেন, প্রত্যেককে তিনি চিনেন, তার ভাবনাগুলো চিনেন, এবং সেই ভাবনার জায়গা থেকে বলছেন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এবং ওই যে জ্যোতি বসুর কথা বললাম, সরকার যখন চেয়েছে, সরকার চায় বলেই ওইখানে যেমন দাঙ্গা হয়, সরকার চায় বলে এখানে হামলা হয়। আপনি জাহিদ ভাই অনেকটা বলেছেন, আপনি ঘটনাগুলো দেখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
ছাত্র শিবিরের সেক্রেটারি ঘোষণা দিচ্ছে তছনছ করে দিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি সে ঘোষণা দিচ্ছে আগুন জ্বালিয়ে দিব, ঢাকায় মিছিল আসছে, পুলিশকে ডাকা হচ্ছে, পুলিশ বাধা দিচ্ছে না, তারপরে গিয়ে পোড়ানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে। সামনে রাখা হয়েছে কাকে? হাদিকে। হাদির লাশ সামনে রেখে মূলা লুট হচ্ছে, ফুলকপি লুট করা হচ্ছে, কম্পিউটার লুট করা হচ্ছে। অর্থাৎ এরা কত বড় এক একটা বদমাইশ। একটা মানুষের মৃত্যুকে স্বাভাবিকভাবে, তোর যদি ন্যূনতম একটা মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, তোর তো তার জন্য প্রার্থনা করার কথা। এই যে সুযোগটা, এই সুযোগটা ব্যবহার করার যে স্পেসটা কে করে দিয়েছে? সরকার করে দিয়েছে। কেন? এই সরকার আজকে প্রথম আলোর ডেইলি স্টারের ঘটনার পর 11 জনকে গ্রেপ্তার করেছে। আমি পরিষ্কার মনে করি এটি আইওয়াশ। এবং এই সরকারের একটা প্রবণতা হচ্ছে সে সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টস দেখে সরকার পরিচালনা করে, ইউটিউবের কোন ভিডিওটার ভিউয়ার কত সেই অনুযায়ী সরকার পরিচালনা করে, এবং যখন দেখে পাবলিক বিক্ষুব্ধ হচ্ছে তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে পাবলিকের সাথে ধোঁকাবাজি করে। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার পর 7-8 জনকে গ্রেপ্তার করেছিল, ময়মনসিংহে 11 জনকে গ্রেপ্তার করেছে, এখানে 14 জনকে গ্রেপ্তার করেছে। পরশুদিন, তারপরের দিন, আগামী সপ্তাহে দেখেন পুরো ব্যাপারটা থেমে যাবে। কারণ সরকার এগুলো গ্রেপ্তার হোক, বিচার হোক, সরকার তো চায় না। ফিলোসফিক্যালি তো সরকারের একটা বড় অংশ এটার সাথে জড়িত। যখন অনবরতভাবে মানুষকে ধরে পিটিয়ে মেরে ফেলা, নারীদেরকে রাস্তার মধ্যে অপমান করা, তখন প্রেস উইং এর পক্ষ থেকে, এবং যাকে বাংলাদেশের একেবারে প্রধান উপদেষ্টার কাছাকাছি মনে করা হয়, সেই ভদ্রলোকই তো বলেছেন যে এটা হচ্ছে প্রেশার গ্রুপ। আমি জাহিদ ভাই, এই যে যতদিন এটা প্রেশার গ্রুপ ছিল ততদিন যারা প্রেশার গ্রুপ বলেছে, যারা মব ভায়োলেন্স বলতে দেয়নি, তাদের নিশ্চয়ই ততদিন তাদের রেসপন্সিবিলিটি এটা ছিল যে তারা এটাকে সাপোর্ট করছে। যখন তারা দায়টা ছেড়ে দিচ্ছে, যখন তারা নিজেরা প্রেশার গ্রুপ আর বলছে না, তখন এদের নেতৃত্ব আসলে কোথা থেকে আসছে, বা তখন আসলে এদের দায়টা কাদের উপর যাচ্ছে? নেতৃত্ব যে সবসময় যারা বলেছেন তাদের হাতে ছিল তা না। মানে ওই যে বলছিলাম, বাংলাদেশকে আবার একটু ফিরে যাই, বাংলাদেশে এখনো একটা বিপ্লবী সরকার করা উচিত। আমি যে পাবলিক ইন্টেলেকচুয়ালের কথা বললাম, উনি পাবলিকলি এখনো লিখছেন নির্বাচন মানে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া। মানে কি কাউন্টার ইনটুইটিভ, খেয়াল করেন। বরং নির্বাচন না হওয়া মানে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, কিন্তু উনি বলছেন সেটা প্রকাশ্যে লিখছেন, বলছেন, ক্রমাগত বলে যাচ্ছেন। আমি বাংলাদেশে এই আবার বলছি, আমি মব বলছি না, প্রত্যেকটা মানে একটা টার্ম এখন বাংলাদেশে আমরা ইউজ করব, পরিকল্পিত মব। মানে মব পরিকল্পিত হতে পারে না, কিন্তু এটা পরিকল্পিত মব। মব কথাটা এরকম, এগুলো পরিকল্পিত মব। আর এই দুটা কিন্তু একেবারে অপোজিট ওয়ার্ড। মবের সাথে পরিকল্পিত কথাটা যায় না, তারপর ফান করেই বললাম। তো এগুলো আসলে মূলত ওই অ্যানার্কিস্টদের, যারা চায় না বাংলাদেশ এখন একটা স্টেবল থাকুক, যারা চায় না সামনের দিকে এগিয়ে যাক এবং নির্বাচন হোক। মানে নির্বাচন হয়ে যাওয়া মানেই কিন্তু খেয়াল করবেন একটা শক্তিশালী সরকার চলে আসবে। আমি যদি আরো স্পষ্টভাবে বলে ফেলি, জামাত খোয়াব টপ দেখে, কিন্তু আমি মনে করি না জামাত আসলে নির্বাচন জেতার কাছাকাছিও কিছু করতে পারবে। সো বিএনপি জিততে যাচ্ছে যদি ফেয়ার নির্বাচন হয় মোটামুটি। তো ওই নির্বাচনের পরে সমস্যা যেটা হবে, প্রশাসন, পুলিশ সবাই কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে। আপনি দেখবেন এরা পুলিশ প্রশাসন যে কাজ করছে না, ইলেকশনের পর মুহূর্তেই কাজ করবে, কারণ একটা শক্তিশালী সরকার তৈরি হবে এবং ওই দলটার গ্রাসরুট পর্যন্ত তাদের সদস্যরা আছে, এবং তারাও তাদের সরকার যখন ক্ষমতায় থাকবে তারা কনফিডেন্ট থাকবে। তখন এই কথায় কথায় এসব করার সাহস আসলে আপনি দেখবেন হয়ে উঠবে না। সো নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারতে হবে অ্যাট এনি কস্ট, যাতে এই সব কিছু ভেঙে পড়ে। নির্বাচন যদি ভেঙে পড়ে আসলে আমরা কোথায় যাবো এটা কোনো ঠিক নেই। এবং একটু জিনিস যোগ করি, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর কাছে বলেছেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তিনি দায়িত্বে আর থাকবেন না। এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার কলকাতার এই সময় পাবলিশ করেছে সেখানে ছিল। তিনি অনেক কিছু উইথড্র করেছেন, বিশেষ করে জামাতের সিটের নেগোসিয়েশন, কিন্তু ওইটা উইথড্র করেননি। আর আমি যোগ করতে চাই, প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, আমি অনেকের কাছে শুনেছি উনি এই কথা বলেছেন, তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে আনসার্টেন করতে পারেন, ডক্টর ইউনূস যদি ক্ষমতা না থাকতে পারেন, না থাকতে চান, আমরা একটা মারাত্মক খেয়সে পড়বো। এবং কেউ কেউ চিন্তা করতে পারেন আমরা এই পরিস্থিতিতে একটা বিপ্লবী সরকার গঠন এবং সকল বিপ্লবী সরকার গঠন করার জন্য একটা অস্থিরতা সমাজে বারবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সময় থেকে। আমি শরীফ ভাই, সরকারের পক্ষ থেকে তো বদ্ধপরিকর, বদ্ধ প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। জানমালের নিরাপত্তা দিতে পারছে না সরকার, এমনটা আজকে কিছু বিশিষ্টজন বলেছেন একটা আয়োজনে। মব সন্ত্রাস নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা এমনটা বলেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, আর ভীতিমুক্ত নির্বাচন আয়োজনের সরকার বদ্ধপরিকর, সেটিও তিনি বলেছেন। আবার টিআইবি নির্বাহী পরিচালক তিনি বলছেন যে মব ভায়োলেন্সের শক্তিকে ক্ষমতার স্তম্ভ বিবেচনা করেন রাষ্ট্রের দায়িত্ব অধিষ্ঠিতরা।
জাহিদ ভাই যদিও ক্লিয়ার করেছেন, আমি একটু আপনার কনসেপ্ট একটু জানতে চাইবো। আমি এই যে টিআইবির ইফতেখারুজ্জামান অন্যান্য যারা কথাগুলো বলেছেন আমি শতভাগ একমত, এবং তাদের পক্ষে আমি প্রমাণও দিয়ে দিতে পারি আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আপনি দিয়েছেন। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদত্যাগ করবেন, এইটা বিশ্ববিদ্যালয়ের অথরিটির ব্যাপার। বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যদি বিশ্ববিদ্যালয় সেটি করতে না পারে, সিন্ডিকেট যদি ব্যর্থ হয়, আমাদের শিক্ষামন্ত্রী আছে ডক্টর সিআর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা তার পেছনে পেছনে, আমার এখনো মনে আছে অসংখ্যবার তিনি আমাদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার কনসেপ্টগুলো বলতেন। মল চত্বর থেকে তার বাড়ি পর্যন্ত আমরা তার পেছনে পেছনে ভালো ভালো কথা শুনতে শুনতে হেঁটেছি। সেই সুবচনগুলো তিনি নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। তিনি কি দেশে আছেন কিনা জানি না। 3 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা, নির্বাচিত ছাত্রনেতা, তাকে ভোট দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য। কোন শিক্ষক কোথায় দায়িত্ব পালন করবে এটি ইউজিসি দেখবে, এটি শিক্ষা মন্ত্রণালয় দেখবে, এটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দেখবে। তিনি লিস্ট করে নিয়ে যাচ্ছেন, পদত্যাগ করতে হবে। এই ভদ্রলোক তার আগে একজন শিক্ষকের দাড়ি ধরে টেনেছিলেন, মনে আছে? তো আপনি এক একটা পরগনা ভাগ করে এক একজনের হাতে তুলে দিচ্ছেন এবং সেখানে তিনি তার হ্যাডম দেখাচ্ছেন। আমি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব যে মাত্র 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে যে স্বপ্ন তারা দেখে এই নেতৃত্বকে নির্বাচিত করেছে, তারা কি বুঝতে পারছে যে সেই নেতৃত্ব এখন মূলাচুরির নেতৃত্ব দিচ্ছে? তারা ভোট দিয়ে যে বেটার লিডারশিপ এস্টাবলিশ করার জন্য যে উদ্যোগটা নিয়েছিল বিশ্ববিদ্যালয়ে, এটি ভালো একটা উদ্যোগ ছিল। আমরাও বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার, তাদের ভিতর থেকে নেতৃত্ব বেরিয়ে আসুক। যে নেতৃত্ব বেরিয়ে এসেছে, কেউ কিন্তু নির্বাচনগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন তোলার পরেও মানুষ কিন্তু এটিকে গ্রহণ করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে যে তারা ভালো কিছু করুক। এখন ভালো কাজের মধ্যে আমি দেখতে পাচ্ছি কারণ বাজারে এসে তারা মূলা, লাল শাক ইত্যাদি লুটপাটের সাথে জড়িয়ে পড়ছে। এবং এই ছাত্রনেতারা, শহীদুল্লাহ হলের কোন ছাত্রনেতা ইলেক্টেড ছাত্রনেতা, ইসের জসিমউদ্দিন হলের কোন দেখলাম যে সংসদের নেতা, তারা এসে এইখানে তাদেরকে দেখা গেছে এবং বলছে আমরা দেখতে এসেছিলাম। এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, জাহিদ ভাই যথার্থ বলেছেন। একটা অংশ বসে আছে, মোচে তা দিচ্ছে যে সময় তো শেষ হয়ে গেল, 1 বছর 12 মাস 13 মাসে আর কতটুকু খেতে পারলাম। এই যে এনসিপির কথা বললেন, এনসিপির ভিতরে অনেকগুলো মত আছে। আজকে নাহিদ ইসলাম যেটা বলেছে, আমি যদি নাহিদ ইসলামের দল করতাম, আমি তার কাছে প্রথম প্রশ্ন করতাম, সার্জিস আলম যে মানে যে স্ট্যাটাস দিয়েছে, ওই নাসিরউদ্দিন পাটোয়ারি যে স্ট্যাটাস দিয়েছে, ওই দিনকার পরিস্থিতি উত্তপ্ত করার ক্ষেত্রে এটি জ্বালানি হিসাবে কাজ করেছে। এবং দেশের বাইরের থেকে যারা অনবরত এখানে এক ধরনের টেনশন ক্রিয়েট করার চেষ্টা করছেন, তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তাদের বক্তব্যের সাথে এই সমন্বয়কদের বক্তব্য মিলে যায়। সুতরাং আজকে যদি এনসিপির কোনো নেতা এই ধরনের একটা পরিস্থিতিতে পাবলিকের যে রিপারকাশনটা হচ্ছে, এটিকে যদি ক্যাশ করার জন্য তিনি ভালো সাজার চেষ্টা করেন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তাকে দিতে হবে। কারণ তার দলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক একজনের এক এক ধরনের মত, এক ধরনের ভাবনা। তারা একটা জায়গায় যদি না আসতে পারে, এই যে আজকে যে কথাগুলো বলছে, এই কথাগুলো মানুষ দাম দিবে না। উদিচি অফিসে তারা গিয়েছিল, উদিচি অফিস থেকে তাদের সামনে যে বিক্ষোভ হয়েছে, এর ভেতর থেকে তাদের বোঝা উচিত। এবং সরকারের নীরবতাটা দেখেন। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়ার পর, যদিও সেখানে যারা আগুন দিতে এসেছে, আমার ধারণা একজন একজন করে যদি ডেকে জিজ্ঞেস করা হয় যে ডেইলি স্টারের কোন নিউজটা তোমার মনে হয়েছে দিল্লির স্বার্থ রক্ষা করছে, 99 জন বলতে পারবে না যে সে আসলে ওখানে পারিও নি। আমরা বেশ কিছু ইন্টারভিউ দিয়ে দেখেছি, সেখানে চেয়ার নিয়ে বলছে যে এই চেয়ারকে হাদি ভাইকে বসতে দেওয়া হয়নি, সেজন্য আমরা এখানে আগুন লাগাচ্ছি। তো এরকম ইন্টারভিউ আমরা ঘটনা দেখেছি। তো এই জায়গাটায় এনসিপির যদি মনে করে যে তারা একটা ফ্রেশ পলিটিক্স করতে চায়, তারা একটা ভালো রাজনীতি করতে চায়, তাহলে তাদের ঘরের মধ্যে এই যে দুষ্টদূর যারা আছে এদেরকে বের করতে হবে। ওই যে ডেইলি স্টারে আগুন দেওয়ার পর উদিচির পক্ষ থেকে বলা হয়েছিল নিরাপত্তার জন্য, উদিচি পরের দিন সন্ধ্যায় আগুন দেওয়া হয়েছে, তখন পর্যন্ত পুলিশ সেখানে যায়নি। তাহলে আপনার প্রশ্নের উত্তর যে আমি বললাম যে সরকার চেয়েছে বলে এই ঘটনাগুলো ঘটেছে। একদম পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, একজন দর্শকও আছেন, তার প্রশ্ন নিয়ে একটু বিরতিতে যাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ময়মনসিংহ থেকে আহমেদ বলতেছিলাম। জি, আপনার প্রশ্ন করবেন। জি, আমি সম্মানিত 2 জন আলোচকের কাছে বলতেছি, এই আজকে নিউজে দেখলাম এই গণ অধিকার পরিষদের এই এই নুরুল হক নূর সাধারণ সম্পাদক রাশেদ খান, এনাদেরকে নিরাপত্তার জন্য গানমান দেওয়া হইতেছে। এখন আমার প্রশ্ন হইল ওনাদের কাছে যে এরা 2 জন যে মানে নেতা, এনাদেরকে গানমান দিয়ে দেওয়া হয় এই কি বলে নিরাপত্তার জন্য, তো বাংলাদেশের প্রত্যেক নাগরিকের গানমান দেওয়া উচিত নিরাপত্তার জন্য, প্রত্যেক ভোটারদেরকে। তারা যে নেতা সারা বাংলাদেশ মেলায় তারা
200 বুড়ো পাই হয়েছে না, এই সিদ্ধান্ত আপনারা কেমনে করে গানবেন দেন সরকার? এটা কি শেখ হাসিনার ইয়া করলে, শেখ হাসিনার দুর্নাম করলে, ভারতের দুর্নাম করলে ওনারা বড় বড় নেতা হয়ে যায়, দেশটাকে একটা ফাইল তৈরি হয়েছে। আপনার কাছ থেকে একটু নেই যে গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদকে যদি তাদের নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিককে দেওয়া উচিত, তারা যাতে নিরাপদে ভোট। আমি এটা যুক্তি হিসাবে নিলাম না কেন বলছি, আচ্ছা উসমান হাদি কত ভোট পেতেন? কয়েক লাখ, 50,000? আমি সরি, উসমান হাদি খুব অল্প ভোটই পেতেন এবং নিজেই একটা জায়গায় বলছেন 500 ভোট পেলেও খুশি হব। তো উসমান হাদিকে তো খুন হতে হলো। এই কথাগুলো ভুল। ভোটের সংখ্যা দিয়ে আসলে কারো মৃত্যু ঝুঁকি হিসাব করা যাবে না, এটা হলো সোজা সাপটা কথা। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কিছু টার্গেটেড কিলিং এর চেষ্টা আছে। আপনি এমন মানুষকে হত্যা করবেন যার হত্যা, যেমন উনি নূরকে তো চেনেন, উনি রাশেদকে তো চেনেন, এরকম আর অনেককে চেনেন। সুতরাং বিশেষ করে নুরুল হক নূরের কথা বলছি, মানে তাকে অনেক সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু দীর্ঘদিন তিনি শেখ হাসিনার ছাত্রলীগের হাতে যেভাবে মার খেয়েছেন ক্রমাগত, মানে ওনার মারের তো সীমা নেই। এই কয়েকদিন আগে তিনি এই সরকারের সময় মানে ওনার আরো ডিজাস্টারাস কিছু হতো কিনা, আমরা তাকে যেভাবে পেটানো হয়েছে, নাক মুখ থেকে যেভাবে রক্ত পড়তে দেখেছি। তো সুতরাং ওনারা খুবই পরিচিত মুখ। এরকম মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়, মানে টার্গেট কাকে করা হয়? যে পরিচিত, যার হত্যাকাণ্ডে একটা ইম্প্যাক্ট তৈরি হয়। উসমান হাদি ভোট পেতেন না, কিন্তু উসমান হাদিকে চিনতেন অনেকে, অনেক অ্যাক্টিভ ছিলেন। সুতরাং ওনাদের সেই মৃত্যু ঝুঁকি আছে, কোনো সন্দেহ নেই। সুতরাং ভোটারকে দেওয়ার সাথে এটা আসলে অ্যানালজিটা আমি ব্যক্তিগতভাবে এগ্রি করি না। আমার শিরোনাম ধরেই যদি একটু বলতে চাই যে বাংলাদেশ ভারত উত্তেজনা, এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতেই হয়। বেশ কয়েকটি পরপর ঘটনা আসলে ঘটে গেছে। আমরা পারস্পরিক টেনশন এমন পর্যায়ে চলে গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার সংখ্যায় দিল্লি, আগরতলা, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুধু সেটা না, ওই যে আরেকটা বাংলাদেশে একটা কি যেন বন্ধ করে দেওয়া হয়েছে, ভিসা সেন্টারগুলো ওখানে কার্যকর শিলিগুড়িতে বাংলাদেশের বন্ধ করা হয়েছে। একেবারে চিন্ময় দাসকে গ্রেফতারের সেই শুরু করে আমরা মাঝখানে কিন্তু এটাও দেখেছি যে আমাদের যে হাই কমিশন আছে একেবারে আমাদের বর্ডারের কাছে, সেই হাই কমিশনের উপর হামলার একটা ঘটনা ঘটেছিল। এবং সেই সাথে আমাদের দেশে যখন ভারতীয় হাই কমিশনার, একজন সহকারী হাই কমিশনার বাসভবনে আক্রমণ করা হলো, তার প্রেক্ষাপটে দিল্লিতে আবার এক ধরনের যারা হচ্ছে তাদেরকে উগ্রবাদী, তারা হচ্ছে আমাদের হাই কমিশনারকে এক ধরনের তারা হচ্ছে হুমকি ধামকি দিয়েছে তাকে মেরে ফেলার। এই টেনশনটা আসলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সম্পর্কের জায়গাটুকু? টেনশন কমানো উচিত ছিল ইন এনি কনসিডারেশন, কিন্তু এটা বাড়ছে। এবং আমি এই রিসেন্টলি আমাদের হাই কমিশনে বা এই যে শিলিগুড়িতে যে ঝামেলা, এটার কিন্তু প্রধান কারণ আমরা এখানে এটা করেছি তা না। দিল্লির হাই কমিশনের সামনে যারা গেছেন তাদের মূল অভিযোগ, আমি প্রায় এই জন্য একটা কথা বলি, বাংলাদেশে না কিছুদিন আগে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি যে ভারত বিরোধিতার নামে ভারতের, আমরা দালালি বলি না, ভারত দালালি হচ্ছে আসলে। আমি ভারত বিরোধিতার নামে এমন সব রেটরিক ব্যবহার করেন যেটা তার হাতে অস্ত্র তুলে দেয়, ভারতের 7 সিস্টার বিচ্ছিন্ন করে ফেলবো, এগুলো যখন বলেন, এগুলো ভারতের সাধারণ মানুষও সহজে নেয় না। আপনি যখন প্রত্যেকটা যে কোনো কিছুর সাথে ভারতকে রিলেট করেন, কোনো সমস্যা নেই। ভারত কিন্তু আমাদের এখানে বহু অপকর্মের সাথে জড়িত, এটা নিয়ে আমাদের কিন্তু তর্ক না। তর্কটা হচ্ছে আপনি কতটুকু যাবেন, কতটুকু বলবেন, আপনার রেড লাইন কোনটা। আপনি ওদের ডেপুটি হাই কমিশনের বাড়ির দিকে যাবেন কিনা, আপনি দূতাবাসের দিকে যেতে গেলেন, ঠিক আছে বাধা দিল, কিন্তু আমি পরের বার গিয়ে আমি কিন্তু ভেতরে ঢুকে যাব। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু সবাই দেখছে, এই প্রেক্ষাপটে যখন এই হুমকিগুলো আপনি দেবেন কিনা কোয়েশ্চেন, তার চাইতে জরুরি কথা একজন হিন্দু মানুষ তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে, আচ্ছা দুটো ইস্যু। প্রথম কথাটা হচ্ছে এটা আদৌ উনি এরকম কিছু করেন নাই। তিনি বাটন ফোন ইউজ করতেন, তার ফেসবুকে এরকম পোস্ট দেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু আমরা এই আলোচনাটা আমি আনতেই চাই না। এই আলোচনাটা হচ্ছে প্রচুর, কিন্তু এটা একেবারে ভুল দিকে আমাদেরকে নিয়ে যায়। আমরা ধরে নিলাম তিনি অবমাননাকর মন্তব্য করেছেন, তো আমরা তাকে ধরে মেরে ফেলা দূরে থাকুক, তাকে পেটাতেও পারি না। এই বার্তাটা না সমাজকে দিতে হবে, মানুষকে দিতে হবে। এবং প্রয়োজনে বল, ওখানে পুলিশ ছিল বলেও অভিযোগ আছে, পুলিশের হাত থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট এরা এসব করছে এই মৃত্যুটাকে বেশি কেন্দ্র করে, যেহেতু তাদের হিন্দুত্ববাদী, একজন হিন্দু মানুষকে আমরা এরকম। ভারত কি করছে বার দরকার নেই, ইনি বাংলাদেশের নাগরিক, একজন প্রান্তিক মানুষ। এই অসভ্যতা আমরা করলাম এই মানুষটার সাথে, তাই না? এটা আমাদের জাতি হিসাবে আমাদের চেয়ে বড় ব্যর্থতার কিছু না। কিন্তু যখন আমরা এই কাজগুলো করি, আমাদের মাথায় রাখতে হবে ওই পাশে ভারতে একটা উগ্র হিন্দুত্ববাদী দল ক্ষমতায় আছে, তারা বসে আছে বাংলাদেশের প্রতিটি জিনিস পিক করার জন্য এবং সেটার
রিটালিয়েশন করার জন্য, সেটা রিয়াকশন দেখানোর জন্য। সো এই জিনিসটাই আমরা তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি ক্রমাগত। অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে ভারতের নয়াদিল্লিতে হিন্দু চরমপন্থী গোষ্ঠীর 30 জনের দলকে কূটনৈতিক এলাকার গভীরে থাকা বাংলাদেশের যে হাই কমিশন তার সামনে আসার সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। অভিযোগ তো আসলে দুদিক থেকেই করা যায়। আমাদের যখন মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন যখন আসলে করা হয়, এই অভিযোগ কি সেখান থেকেও কি আসতে পারে না? ধন্যবাদ। তার আগে সরকারের প্রস্তুতির কথাটা বলি। জি প্লিজ। সরকার কিন্তু ডেকে বলেছিল সমস্ত দেশগুলোকে যে আপনাদের মিশনগুলোর আমরা নিরাপত্তা দিব। ওই রাতেই চট্টগ্রামের যে ঘটনাটা ঘটল, তাহলে আপনি ভারতের সাথে আপনার একটা দ্বন্দ্ব চলছে, তর্ক চলছে, বিতর্ক চলছে, কিন্তু যে দেশগুলোর সঙ্গে বিতর্ক চলছে না তারা কি আপনার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যে আপনি ভঙ্গ করলেন বা রক্ষা করতে পারলেন না, আপনার উপরে সন্তুষ্ট হবে তারা? নিশ্চয়ই না। এই প্রশ্নগুলো তারা করবে না, সুযোগ পেলে করবে। আমাদের এখানে জাহিদ ভাই যথার্থই বলেছেন যে খুব পরিকল্পিতভাবে এক ধরনের টেনশন ক্রিয়েট করার একটা প্রবণতা আছে। কারা করছে? আমাদের রাষ্ট্র সরকারের ভেতরে একাধিক সরকার আছে, সরকারের বাইরেও অনেকগুলো সরকার আছে, আর দেশের বাইরে তো অনেকগুলো সরকার আছে। তারা তাদের স্বার্থে গণঅভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে নানা ধরনের ইকুয়েশন। আমাদের এই সাবকন্টিনেন্টে দুটো একই ধরনের ঘটনা ঘটেছে, নেপাল এবং শ্রীলঙ্কায়। তারা সবকিছু স্বাভাবিক করে ফেলেছে, তারা এর মধ্যে রাজনৈতিক সংস্কার করেছে, অর্থনৈতিক সংস্কার করছে। আমরা এক বছর এখন পর্যন্ত কাকে কাকে পিটিয়ে মেরে ফেলবো সেই তালিকাটা এখনো আমরা শেষ করতে পারি না। আমরা অনেককে পিটিয়ে মেরে ফেলতে চাই, কিন্তু এটি কতদিন ধরে পিটিয়ে মারবো? আমাদেরকে এটি চলতেই থাকবে। একসময় এটা শেষ করতে হবে, সেই চেষ্টা করছেন এবং প্রতিনিয়ত নতুন নতুন নাম আসছে। আমাদের এই গণঅভ্যুত্থানের পক্ষে কলকাতাতে মিছিল হয়নি? হয়েছে। সেখানকার শিক্ষার্থীরা মিছিল করেনি? যখন আমাদের বিভিন্ন জায়গায় ব্লক রেড দিয়ে স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছিল, তখন কলকাতায় মিছিল হয়নি তার বিরুদ্ধে, গণঅভ্যুত্থানের পক্ষে? তো আপনি এই যে পুরো জনগোষ্ঠীকে শত্রুর মুখে ফেলে দিচ্ছেন। আমি পরশুদিন দেখলাম আমাদের পরিচিত যারা সেখানে আছে, যারা গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের এই কিলিং এর বিপক্ষে রাস্তায় দাঁড়িয়েছিল, গত পরশুদিন দেখলাম তারা আবার মিছিল করছে এই বাংলাদেশের এই যে সহিংসতার বিরুদ্ধে। তার অর্থ হচ্ছে আপনার বন্ধু যারা ছিল, আপনার বিপদের সময় যারা আপনার পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে আপনি আবার শত্রুর কাতারে ঠেলে দিলেন। এবং এর ভেতর থেকে উভয় দেশের এক ধরনের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি, তিনি মুখ ফসকে বলেননি এটি তার একটা পলিটিক্সের অংশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি যেটা বলেছেন, এটা মুখ ফসকে বলে না, এটা একটা রাজনীতির অংশ। এবং খুব মজার বক্তব্য নিয়ে এসেছে যে এটি হচ্ছে ওনার ব্যক্তিগত বক্তব্য। বিএনপির কোনো কর্মী যদি কোনো একটা জায়গায় চাঁদাবাজি করতে যায়, তাহলে পুরো বিএনপি হলো টেম্পো স্ট্যান্ড হয়ে যায়। আর ওনাদের নেতাকর্মীরা এবং ইলেক্টেড নেতারা, রাকসুর ভিপি, তিনি যদি বলেন এটি তার ব্যক্তিগত অভিমত, মানে পাবলিকের সাথে ধোঁকাবাজির একটা সীমা আছে। তো ভারতে যে ঘটনাগুলো ঘটছে আজকে আমি দেখলাম, পাবলিক তো আসলে দেখছে, তারা যে তাদের ইমেজটা তৈরি করছে এটা তো তাদেরকেই ক্ষতিগ্রস্ত করছে। মানে এই তারা কি নিজেদের কন্ট্রোল করতে পারছে না? আমি জানি না ইস্যুটা জামাতের যারা এই বিষয়গুলো নিয়ে ভাবে, তারা এই ঘটনার পর তাদের রাজনীতিতে যে এর যে প্রভাবটা পড়ছে, এবং ক্রমশই এখন তো দিবালোকের মতো স্পষ্ট যে এই ঘটনাগুলো জামাত সিদ্ধান্ত নিয়ে ঘটিয়েছে অথবা জামাতের আইডেন্টিটি ব্যবহার করে ঘটিয়েছে। এবং এর যে প্রভাবটা পড়ছে পশ্চিমবঙ্গের সামনের যে নির্বাচন, বিজেপি চায় এগুলো হোক। আজকেও দেখলাম শুভেন্দু অধিকারী একেবারে হুঙ্কার দিচ্ছে, এটা করব সেটা করব। বাংলাদেশের এই আচরণগুলো যত বেশি হবে, এই ঘটনাগুলো যত বাড়বে, তত পশ্চিমবঙ্গে এই যে আরএসএস এর প্রভাবিত বিজেপির সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তত সহজ হবে। আপনি সেই সহজ পথটা করে দিচ্ছেন। সেখানে তুলনামূলকভাবে লিবারেল যে ফোর্স আছে, সেখানে যে প্রোগ্রেসিভ ফোর্স আছে, সেকুলার ফোর্স আছে, তাদেরকে স্টিয়ারিং থেকে বাইরে নিয়ে এসে আপনি স্টিয়ারিংয়ে বিজেপি যাতে বসতে পারে তার ধরনের একটা আয়োজন করে দিচ্ছেন। এবং আমার শঙ্কা যে আপনাদেরকে গোপনে গোপনে উভয় পক্ষের মধ্যে একটা সংযোগ আছে যে ওপার তুই যাবি, এপার আমি আসব, আমরা এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করব, আমি এখানে টেনশন ক্রিয়েট করব তোর বিরুদ্ধে, তুই টেনশন ক্রিয়েট করবি আমার বিরুদ্ধে। পাবলিক যারা তার সাথীর মৃত্যুর পরে আবেগে আপ্লুত হয়ে মূলাচুরি করে,
ওই পাবলিককে তো কনভিন্স করাটা সহজ, তাকে উত্তেজিত করাটা সহজ, জি, এদেরকে ভাই। ব্যবহার করব। জাহিদ ভাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার মনোনয়নপত্র তুলেছেন এবং এরপরে তিনি বলেছেন যে যারা প্রার্থী তারা তো বটেই, সেই সাথে গণ অভ্যুত্থানের যারা নেতা তারা হচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে আছে এবং নিরাপত্তা ঝুঁকিটা এমন যে তিনি স্বাভাবিকভাবে প্রচারণায় অংশ নিতে পারছেন না। অংশ নিতে যদি না পারেন, এই যে নিরাপত্তা ঝুঁকি সেটি আসলে কিভাবে কমবে? এবং আমি একটু এখানে উল্লেখ করতে চাই আমাদের সিএম নাসিরউদ্দিন তিনি বলেছেন যে ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় তত কেটে যাবে। এটা কি মানে অটোমেটিকভাবে কেটে যাবে? আপনার কাছে কি মনে হয়? আমি আসলে কোনো জানি না, জাদুমন্ত্র আছে কিনা? আমি জানি না, সাংবাদিকদের উচিত ছিল সম্পূরক প্রশ্ন করা। আচ্ছা, জনাব আসিফ মাহমুদ সম্পর্কে বলি, নির্বাচনের প্রার্থী না, ওনার ডাবল ঝুঁকি আছে, আসলেই আছে। শেখ হাসিনার স্পিচ যদি আপনি ফলো করেন, আমি মন দিয়ে শেখ হাসিনার কথা শুনি যতটা সম্ভব, ইদানিং তো প্রায় প্রতিদিনই উনি কথা বলেন। তার তীব্র ক্ষোভের তালিকা আছে, সমন্বয়করা এভাবেই বলেন এখনো, উপদেষ্টা পরিষদ আছে, আর দুজন ব্যক্তি ডক্টর ইউনূস এবং তারেক রহমান। খুন তো একটাও নাকি ওনার পুলিশ বা উনি ওনার নির্দেশে হয়নি। যত মারা গেছে 1400 1000 যাই বলি কেন, এগুলো নাকি সব ভেতর থেকে গুলি করা হয়েছে। নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস এবং তারেক রহমান, এবং ডক্টর ইউনূস একটা কথা উনি ব্যবহার করেন, মিটিকুলাস ডিজাইনের মাধ্যমে এটা করা হয়েছে। তো এরা টার্গেটে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে দেখলেন গানম্যান দেয়া হচ্ছে, অস্ত্র কেনা সহজ করে দিচ্ছে লাইসেন্সের জন্য, প্রার্থীরা যারাই যাবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এগুলো করে আসলে আপনি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেন বা মানুষের অনাস্থা তৈরি করেন। ধরুন আপনি হঠাৎ করে অ্যাগ্রি করলেন আপনি একটা গানম্যান নেবেন, তার মানে কি আপনি স্বীকার করলেন আপনি মৃত্যুর ঝুঁকিতে আছেন। সো এই কাজগুলো যখন আপনি করছেন, এবং আমার সমাজে নিরাপত্তা আমাকেই বিধান করতে হবে। আমার নিরাপত্তা আমি, আপনাকেও না, আসলে আপনার নিরাপত্তা আপনি কেন বিধান করবেন? আমরা স্টেট পুষি কেন, আমরা পুলিশ পুষি আমাকে কেন? গান দেওয়ার উদ্দেশ্যটা কি? গান দেওয়ার, এটাই বলছি, গান দেওয়ার উদ্দেশ্য মানে হচ্ছে আপনার বাইরে সমস্যা আছে, আপনি নিরাপত্তা পরিস্থিতি কন্ট্রোল করতে পারেন নাই, তাই আপনাকে আমি বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু এটা নেয়ার মাধ্যমে কিন্তু কি প্রমাণ করলেন? বাইরের পরিস্থিতি খারাপ, আমি যখন শাল পরি তার মানে হচ্ছে শীত আছে বাইরে, আমি এটা থেকে বাঁচার চেষ্টা করছি। হতে পারতো না যে এখানে শীত নেই, ব্যাপারটা ঠিক এইরকম। সো গানম্যান নেয়া, পিস্তল নেয়ার মাধ্যমে আপনি নির্বাচনের সামনে রেখে আরো নিরাপত্তাহীনতার মানে মানসিকতা তৈরি করলেন এবং আবহাওয়া তৈরি করলেন। এবং সিএসি কিভাবে বলছেন সামনে এটা হয়ে যাবে, মানে বিশেষ করে ডেইলি স্টার প্রথম আলোর ঘটনা ঘটার পরও তার যদি মনে হয় এরকম এটা অটোমেটিকলি হয়ে যেতে পারে বা নির্বাচন আগালে, আমার সন্দেহ আছে। তবে আমি একটা জিনিস যোগ করে দিতে চাই, সরকার না, জনাব তারেক রহমান 25 তারিখ দেশে আসছেন, আমি বিশ্বাস করি উনি দেশে আসার সাথে সাথে প্রশাসন পুলিশ স্ট্রঙ্গার হবে এবং বিশেষ করে তার দল উইল বি সিরিয়াসলি মোটিভেটেড। সেই পরিবেশে তারা যদি মাঠে থাকে নির্বাচনের জন্য, তখন এই নাশকতা করতে যারা চায় তাদের সাহসটা আর এত বেশি অসংখ্য হবে না। ধন্যবাদ। শরীফ ভাই, আপনি একটু যুক্ত করতে চাইবেন কিনা? ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় তত কেটে যাবে কি, আর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে, এমনটাও তিনি বলেছেন। প্রথম জায়গাটা হচ্ছে, আমি এই প্রশ্নটা তো সজীব ভুঁইয়ার কাছে জিজ্ঞেস করব, কারণ আমরা তো তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, তারাই আমাদেরকে গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর আমাদের জন্য একটা বাসযোগ্য পৃথিবী বাংলাদেশ তারা তৈরি করে দেবেন। তো উনি তো ব্যর্থ, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এসে যদি বলে যে আমার নিরাপত্তার ঝুঁকিতে আছি, তো সেই নিরাপত্তার ব্যবস্থা উনি কেন করতে পারেন? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু জানা যায় যাননি ওসমান হাদির। কেন যাননি? পাবলিকের ক্ষোভ। তো তারপরেও তিনি আছেন কেন? আমি তো মনে করি না যে এখন আর তার পদত্যাগের দাবি করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হচ্ছে তাকে বরখাস্ত করা, কিন্তু তিনি কি সেটি করছেন? বিশেষ সহকারী, এটাও বলা দরকার, উনিও খুবই পাওয়ারফুল। যারা দুজন আছেন, দায়িত্বে আছেন, হ্যাঁ, একই তাদেরকে দায়িত্ব। বহিষ্কার করেছেন উনি? না। তো সুতরাং আমি যেখান থেকে শুরু করেছিলাম, শেষে এসে ওইখানে আবার চলে আসি যে সরকার এখনো কি আমাদের যে উদ্বেগ এটা কি সে অনুধাবন করে? সারা দেশ থেকে এত বিক্ষোভ হলো, স্বাস্থ্য উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে গত 1 বছর। স্বাস্থ্য উপদেষ্টাকে আমি তার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি সচেতন মানুষ মনে করি নিজেকে, আমি এই নামটা কোথাও শুনিনি। পরে শোনা গেল যে ডক্টর ইউনূস সাহেবের অফিসে তার একজন কলিগ, তিনি ডেকে এনে সুযোগ পেয়েছেন, তাকে মন্ত্রী বানালেন। এত কথা হলো, এত সমালোচনা হলো, তিনি তার জায়গায় রিজিক্ট সরালেন না। এবং ওই যে এসে বলেছিলেন বিমানবন্দরে নেমে আমার কথা শুনতে হবে, এখন পর্যন্ত তিনি ওই জায়গাটাই আছেন। তিনি যেটা বলতে চান আপনাকে সেটা অবনত মস্তকে সেটি মেনে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই, অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।